কি পড়া যায় বলো তো? জৈব রসায়ন পড়ি, হ্যাঁ? তোমাদের জৈব রসায়নের সমস্যা বেশি। আর ছেলেপেলেরা কই, দেখেনি সবাই? সবাই তো দেখলো। 7 জন দেখেছে, 11 জন দেখেছে। তা আমি একটা আহ, বিষয় বলি যে তোমরা জানো যে অ্যালকেনকে জারিত করলে কি হয় জানো? তসলিমা তামান্না, অ্যালকেনকে জারিত করলে কি হয়? অ্যালকোহল হয়, আর ও এইচ হয়। লিখে নাও খাতার মধ্যে। অ্যালকেনকে জারিত করলে অ্যালকোহল হয়। আর প্রাইমারি অ্যালকোহল যেটা আছে CH2OH, এই প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে তোমার প্রথমে হয় হলো অ্যালডিহাইড, CHO, আর প্লাস পানি। আর অ্যালডিহাইডকে জারিত করলে হয় অ্যাসিড। তো এই তিনটা বিক্রিয়া, অ্যালকেনকে জারিত করলে হয় অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে হয় হলো অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারিত করলে হয় অ্যাসিড। তো এইরকম বিক্রিয়াগুলো যখন তোমাদের যদি দেওয়া হয় মিথেনের জারণে কি হয়, তাহলে উত্তর কি হবে? মনে করো যে মিথেন CH4, তো CH4টাকে আমি CH3H হিসেবে লিখতে পারি। তাই এটাকে যদি জারিত করা হয় তাহলে প্রথমে হবে মিথানল, CH3OH। তারপরে এটাকে যদি আবার জারিত করা হয় তাহলে এর মধ্যে তো প্রাইমারি অ্যালকোহল অংশ আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যালডিহাইড, CHO।
আর এটাকে যদি আবার জারিত করি, এই হচ্ছে বিক্রিয়া। তো বিক্রিয়াটা যদি ইথেনে করা হয় তাহলে কি হবে? কি হবে বলো? ইথেনের জারণে কি পাওয়া যাবে সর্বশেষ? প্রথমে ইথানল, তারপরে ইথানল, তারপরে ইথান হয়ে গেছে, তাই না? প্রথমে CH2OH হবে, তারপরে এটা CHO হবে, তারপরে COOH হবে। তাহলে এই নিয়মটা হচ্ছে যে তোমার যে CH3 টার্মিনাল CH3 যেটা আছে, এই শেষের CH3 এটা তোমার CHO তে পরিণত হবে। এই হচ্ছে নিয়ম। তাহলে একটা নিয়ম আমরা পাইলাম এখান থেকে, যে যে কোনো অ্যালকেনের সাথে আমরা যদি CH3 থাকে, এই অংশটা জারিত হলে সর্বশেষে অ্যাসিডে পরিণত হয়। তো এখন যদি এই ধরনের বিষয় দুই পাশেই যদি মিথাইল মূলক থাকে, এখানে একটা CH3 আর এখানে একটা CH3, তাহলে জারিত হয়ে কি হবে সর্বশেষে? তাহলে এই জায়গাটা তোমার COOH এ পরিণত হবে। COOH, সিমিলারলি এখানেও COOH। তো যত CH3 আছে সেই CH3 গুলো জারিত হয়ে সর্বশেষ অ্যাসিডে পরিণত হয়। এই হচ্ছে নিয়ম। এরকম অনেকগুলো নিয়ম আছে তোমাদের রসায়নে, তুমি এই নিয়মগুলো ধরে তোমাদের পড়তে হয়। তো এই নিয়মগুলোকে শেখানো হয়েছে তোমাদেরকে? হুম, আসল তৈরিতে তো নিয়ম মনে হয় হয়েছে কয়েকটা। সাউন্ডের সমস্যা ছিল।
এইচ যে আছে এই এইচটাকে আমরা কি কি বানাইতে পারি? আমরা ক্লোরিন দিয়ে RCl করে দিতে পারি। অথবা ব্রোমিন দিয়ে এরকম ক্লোরিন বানাইতে পারি, ব্রোমিন করতে পারি, নাইট্রো মূলক ঢুকাইতে পারি। আরেকটা মূলক ঢুকানো যায়, সেটা হলো সালফিক অ্যাসিড। আমরা ক্লোরিন, ব্রোমিন, নাইট্রো আর সালফোনিক অ্যাসিড মূলক আমরা RH থেকে করতে পারি। হ্যাঁ, এই কয়টা বিক্রিয়া, আরেকটা বিক্রিয়া একটু আগে দেখালাম যে জারিত করতে পারি, অ্যালকোহল বানাইতে পারি। এই কয়টা বিক্রিয়া আমাদের RH এর অ্যালকেনে সাধারণত হয়। অ্যালকেনের এই হাইড্রোজেন সরানোর বিক্রিয়া খুব বেশি নাই, অল্প কয়েকটা বিক্রিয়া আছে। তার মধ্যে এখানে 4টা বিক্রিয়া দেখতে পাচ্ছি, আরেকটা বিক্রিয়া তো আগেই দেখালাম যে জারিত করলে তোমার অ্যালকোহল হয়। তাহলে অ্যালকেনের হাইড্রোজেন সরানোর আমাদের হাতে এই 5টা বুদ্ধি আছে। একটা ক্লোরিন দিয়ে সরানো যায়, একটা ব্রোমিন দিয়ে সরানো যায়, একটা নাইট্রো মূলক দিয়ে সরানো যায়, একটা সালফোনিক অ্যাসিড মূলক দিয়ে সরানো যায়, একটা অ্যালকোহল দিয়ে সরানো যায়। তাহলে এইটা বিক্রিয়ার যে সক্রিয়তা, সেই সক্রিয়তাটা আমরা জানি যে 3 ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি সক্রিয়তা, তারপরে হলো 1 ডিগ্রি সক্রিয়তা। আর এদের চাইতে সবচেয়ে বেশি সক্রিয় হলো অ্যালাইল। হ্যাঁ, এটা একটু লিখতে হবে। সবচেয়ে বেশি সক্রিয় হলো অ্যালাইল হাইড্রোজেন। অ্যালাইল হাইড্রোজেন সবচেয়ে বেশি সক্রিয়।
আর তার চাইতে কম, একটু কম সক্রিয় 3 ডিগ্রি হাইড্রোজেন, তার চাইতে কম সক্রিয় 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে কম সক্রিয় 1 ডিগ্রি হাইড্রোজেন। এখন এগুলি চেনো হাইড্রোজেন গুলো? আনমিউট করে কথা বলো। না স্যার। অ্যালাইল হাইড্রোজেন, 3 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন, এগুলি চেনো না? না, তাহলে আমরা একটু একটু চিনি। সংযুক্ত কার্বনের সংখ্যা, সংযুক্ত কার্বন সংখ্যা। হ্যাঁ, এখন মনে করো একটা যৌগ আছে আমার হাতে, এরকম সংকেত। এখন এটা নাম্বারিং যদি করি, তাহলে এই যৌগটা নাম্বারিং করতে হবে এদিক থেকে। নাম্বারিং এর নিয়ম অনুযায়ী এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। কেন এদিক থেকে নাম্বারিং হইলো? রাজীব হাসান বা তানভীর হোসেন বলো। স্যার এইদিকে শাখা শিকল আছে জন্য শাখা শিকল তো এদিকেও আছে। এদিকে বেশি আছে স্যার, কার্বন 2টা আছে আর ওইদিকে একটা আছে। আচ্ছা, যেদিকে কার্বন বেশি পাওয়া যাবে সেদিক থেকে নাম্বার কম নাম্বার হবে। আচ্ছা, 1 নম্বর কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে? তসলিমা তামান্না বলো। 1 নম্বরের সাথে কয়টা কার্বন আছে? একটা। 2 তাহলে নম্বরের সাথে 1 নম্বর কার্বনের মাত্রা হবে 1 ডিগ্রি। এটা হলো 1 ডিগ্রি। 2 নম্বর কার্বনের সাথে কয়টা আছে? 3টা। 4টা আছে। তাহলে এটা হলো 4 ডিগ্রি। 3 নম্বর কার্বনের সাথে কয়টা আছে? 2টা আছে। তাহলে এটা হবে 2 ডিগ্রি। 4 নম্বর কার্বনের সাথে কয়টা আছে? 3টা। তাহলে এটা 3 ডিগ্রি। 5 নম্বর কার্বনে 1 ডিগ্রি, আর নিচে শাখা শিকলে এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কার্বন কয়টা হলো? স্যার লাস্টে যে একবার ধরা যায় তো সি, ওইটা ওখান থেকে শুরু হতে পারতো। আমি বুঝতে পারছি না তোমাদের কথা, আবার বলো, আনমিউট করে বলো।
তাহলে যে কোনো কার্বনের মাত্রা হবে সংযুক্ত কার্বন সংখ্যা, আর যে কোনো হাইড্রোজেনের মাত্রা হবে সংযুক্ত কার্বনের মাত্রা। লিখে নাও, হাইড্রোজেনের মাত্রা সংযুক্ত কার্বনের মাত্রা। এইচ এর মাত্রা সমান সংযুক্ত কার্বনের মাত্রা। কার্বনের মাত্রা। তাহলে কার্বন সংখ্যা, কার্বনের মাত্রা নির্ধারণ হয় কার্বন সংখ্যা দিয়ে, আর হাইড্রোজেনের মাত্রা নির্ধারিত হয় কার্বনের মাত্রা দিয়ে। এটা লিখে নাও। তাহলে আমরা একটা সংকেত লিখি, সেখান থেকে এখন আমাদের মাত্রা খুঁজে বের করতে হবে কার কত মাত্রা। এখানে নাম্বারিং কোন দিক থেকে হবে? আনমিট করে বলো একজন। স্যার ডান দিক থেকে। ডান দিক থেকে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5 কোন দিকে দেবো? এদিকে দেবো না এদিকে দেবো? স্যার 5, নিচের দিকে 6, স্যার একই নিচের দিকে দিলে পরেও হয়। একই হবে। 5, 6। তাহলে এটা লম্বা শিকল। লম্বা শিকলের বৈশিষ্ট্য হলো যে কলম এক মাথা থেকে আরেক মাথায় গেলে সর্বোচ্চ সংখ্যক কার্বন পরমাণু পাচ্ছি আমরা এখানে 6টা। গুড। তাহলে এখন বলো 1 নম্বর কার্বন কত ডিগ্রি? এটা ডিগ্রি কত? 1 ডিগ্রি, কারণ একটা কার্বন আছে। আর হাইড্রোজেনের মাত্রা কত? 1 ডিগ্রি হাইড্রোজেন। এটার ডিগ্রি হলো 1, 2, 3 ডিগ্রি। তাহলে এই হাইড্রোজেনের মাত্রা 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে যে কোনো কার্বনে 3 ডিগ্রি হাইড্রোজেন কয়টা হয়? প্রশ্ন যদি করা হয় কোনো কার্বনে 3 ডিগ্রি হাইড্রোজেন কতটি, তার উত্তর কি হবে? একটা। আর 1 ডিগ্রি হাইড্রোজেন হয় 3টা। এটাও 1 ডিগ্রি কার্বন,
এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। এইটা হলো 1 2 3টা হয়েছে, এখানে 2 দেওয়া লাগবে, সংকেতে 2। তাহলে এটা কয় ডিগ্রি হাইড্রোজেন হলো? এটা কত ডিগ্রি কার্বন হলো? 2 ডিগ্রি। 3 নম্বর কার্বনটা 2 ডিগ্রি, হাইড্রোজেনটা 2 ডিগ্রি, হাইড্রোজেনও 2 ডিগ্রি। আর 4 নম্বর কার্বনে হাত বেশি হয়ে গেছে, এটা ভুল সংকেত হয়েছে। 4 নম্বর কার্বনে হাত হবে, এই হাইড্রোজেনটা বাদ যাবে। হুম, এই হাইড্রোজেনটা বাদ। তাহলে 4 নম্বর কার্বনের মাত্রা কত? 4 ডিগ্রি স্যার। 4 ডিগ্রি। আর হাইড্রোজেন তো এখানে নাই। এই দাগটা আগে পড়ে গেছে। তারপরে 5 নম্বর কার্বনের মাত্রা কত আসতেছে? 2 ডিগ্রি। এখন বিক্রিয়া 2 হলে, ডিগ্রি হাইড্রোজেন 2। এখন যদি আমি এখানে বিক্রিয়া করি এই যৌগটার সাথে, মনে করো যে ক্লোরিন দিয়ে বিক্রিয়া করি, তো ক্লোরিন আগে কোথায় যাবে? আলোর উপস্থিতিতে। তাই ক্লোরিনটা কোন জায়গায় বিক্রিয়া করবে আগে? তিন ডিগ্রি হাইড্রোজেনে আগে বিক্রিয়া করবে। তা 3 ডিগ্রি হাইড্রোজেন সরাই দিয়ে এখানে ক্লোরিন ঢুকবে। এই জন্য এই বিক্রিয়া যে সূত্রটা লিখছিলাম একটু আগে, যে বিক্রিয়া করবে কোথায়, এই 3 ডিগ্রি হাইড্রোজেন এটা সরাই দিবে, এটা সরাই দিয়ে এখানে তোমার ক্লোরিন ঢুকবে, এখানে তোমার Cl হবে। কারণ আমাদের বিক্রিয়ার নিয়ম হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেনের হাইড্রোজেন সবচাইতে বেশি সক্রিয়, তারপরে হলো 2 ডিগ্রি হাইড্রোজেনের সক্রিয়তা তার চাইতে কম, আর 1 ডিগ্রি হাইড্রোজেনের সক্রিয়তা আরো কম। হাইড্রোজেনের সক্রিয়তা তোমাদের এখানে বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে। তাহলে এখানে তুমি সবচেয়ে বেশি প্রোডাক্ট পাবা কি? 2 ক্লোরো, তারপরে যা আছে তাই। তা বিক্রিয়াটা যদি লিখতে বলা হয় তোমাদেরকে, তাহলে বিক্রিয়াটা লিখবে কি করে? এখানে ক্লোরিন দাও, এই স্নু দাও, তারপরে আবার বিক্রিয়কের পুরা সংকেতটা তোমাদের লিখতে হবে। তাই কি কি লিখতে হবে? CH3, তারপরে CH2, তারপরে হলো CH3, CH2, CH3, তারপরে হলো CH2, তারপরে হলো C, এখানে লিখতে হবে Cl, আর বাকি যা আছে সব ওকে। এই হচ্ছে বিক্রিয়ার নিয়ম। এবং আমাদের এটা একটা বিক্রিয়াগুলো আমি এই জন্য দেখাচ্ছি, জৈব রসায়নের বিক্রিয়া, যে তোমাদের একটা পড়া তোমাদের বলা হয়নি, সেটা হলো যে আমাদের রাসায়নিক বিক্রিয়াতে একটা কথা আছে, মৌলিক বিক্রিয়া। তোমাদের ভৌত রসায়নের 6ষ্ঠ অধ্যায়ে।
মৌলিক বিক্রিয়া যেসব বিক্রিয়া কোনো মাধ্যমিক বা অস্থায়ী উৎপাদ নির্ণয় করা যায় না এবং বিক্রিয়াগুলি একটি মাত্র ধাপে সম্পন্ন হয় বলে ধারণা করা হয় তাদেরকে মৌলিক বিক্রিয়া বলে। নির্ণয় অযোগ্য মাধ্যমিক উৎপাদবিহীন এক ধাপে সংঘটিত বিক্রিয়া সমূহকে মৌলিক বিক্রিয়া বলে। তা এই যে এলিমেন্টারি রিয়াকশন তোমাদের এই কথাটা এই ফার্স্ট ইয়ারই শিখবা, এরপরে তোমাদের বারবার ব্যবহার করা হবে, কিন্তু অনেকেই দেখি যে এলিমেন্টারি রিয়াকশনের ধারণা তাদের নাই। তা এই এলিমেন্টারি রিয়াকশনটা তোমাদের একটু ধারণা নিতে হবে, কারণ যে এটা তোমাদের পরীক্ষায় আসে মৌলিক বিক্রিয়া কাকে বলে অনেকে লিখতে পারে না। তাহলে যে সকল বিক্রিয়ায় কোনো মধ্যবর্তী উৎপাদ থাকে না তাদেরকে মৌলিক বিক্রিয়া বলে। আমি যে বিক্রিয়াগুলো একটু আগে দেখাইছি এই বিক্রিয়াগুলোর মধ্যে কিছু মৌলিক বিক্রিয়া আছে, কিছু যৌগিক বিক্রিয়া আছে। মৌলিক বিক্রিয়া বৈশিষ্ট্যগুলো কি কি একটু লিখে নাও। মৌলিক বিক্রিয়া সমতাপূর্ণ সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সমীকরণের বিক্রিয়কগুলি সহগ বিক্রিয়া হার সমীকরণে বিক্রিয়কগুলির ঘাত হয়, অর্থাৎ বিক্রিয়া ক্রম নির্দেশ করে। তাহলে বিক্রিয়ার যে সমীকরণটা আমরা লিখব এই সমীকরণে বিক্রিয়া ক্রম সরাসরি মৌলিক বিক্রিয়ার যে সহগ থাকবে সেটাই বিক্রিয়া ক্রম নির্ধারণ করবে। এই সহগগুলি উক্ত ধাপে আণবিকতাও প্রকাশ করে। হ্যাঁ, এটা মলিকুলারিটি প্রকাশ করে। মৌলিক বিক্রিয়ার আণবিকতা ক্রম একই হবে। তা আমি একটা মৌলিক বিক্রিয়া লিখি, আমাদের একটু আগে যে বিক্রিয়াগুলো লিখতেছিলাম ওখানে তোমরা দেখছো যে এরকম অনেকগুলো বিক্রিয়া আমরা ধাপে ধাপে করছি। তা তোমরা SN1 SN2 বিক্রিয়া নিচে ক্লাসে শিখে আসছো এবং সেগুলি এক একটা মৌলিক বিক্রিয়া। তোমরা জানো যে যে কোনো অ্যালকোহলের কি নাম অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা হাইড্রোক্সাইডের বিক্রিয়া লিখি অ্যালকোহল তৈরি হয়, এটা আমরা জানি। হ্যাঁ, হাইড্রোক্সাইড আয়ন। এটা একটা মৌলিক বিক্রিয়া। হ্যাঁ, এখানে তোমাদের এই বিক্রিয়াটা তোমরা জানো যে এক ধাপে বা দুই ধাপে হয়। এই প্রত্যেকটা ধাপ হলো মৌলিক বিক্রিয়া। এটা এক ধাপে হয়, আবার কখনো কখনো এটা দুই ধাপে হয়। তো এক ধাপে যখন হয় তখন এই বিক্রিয়াটার হার যেটা আমরা লিখি তোমাদের পরীক্ষায় তোমরা লিখো, এই বিক্রিয়াটার হার হলো যে বেগ ধ্রুবকের সাথে এইখানে যে কয়টা বিক্রিয়ক আছে তাদের ঘনমাত্রার সমানুপাতিক হয়। এটা একটা মৌলিক বিক্রিয়া, RCl এবং OH ঘনমাত্রার সমানুপাতিক। তো এরকম তোমাদের আমরা যে অ্যাসিড বেস বিক্রিয়া যেগুলো আছে, যে পানির হাইড্রোজেন আয়ন আর হলো হাইড্রোক্সাইড আয়ন এই বিক্রিয়া করে তোমার পানি তৈরি হয় H2O। এইটা একটা মৌলিক বিক্রিয়া এবং এটা একটা ফান্ডামেন্টাল মৌলিক বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটার হার সম্মুখ বিক্রিয়া যেটা আছে এই সম্মুখ বিক্রিয়ার হার তোমার হবে একটা বেগ ধ্রুবক থাকবে, সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক। হ্যাঁ, আর এর সাথে ঘনমাত্রা কার কার ঘনমাত্রা আসবে বলতো? বিক্রিয়ক এখানে হলো হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। এই হাইড্রোজেনের ঘনমাত্রা পদ আসবে আর হলো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পদ আসবে। এটা হলো একটা মৌলিক বিক্রিয়া। আবার উল্টো যে বিক্রিয়াটা আছে পানি বিযোজনে যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন হয়, এইটাও তো একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটাও তোমরা এই সাধারণভাবেই পাও। আমাদের পানি রাখার সাথে সাথেই পানি তৈরি হওয়ার সাথে সাথেই সেখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়ে যায়, এটা তোমরা জানো। এবং পানি মানেই সেখানে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়নের কিছু পরিমাণ আছে। তো এই বিক্রিয়াটা এটা হলো যদি ফরওয়ার্ড বিক্রিয়া ধরি, এই বিক্রিয়াটা হলো ব্যাকওয়ার্ড বিক্রিয়া। এই ব্যাকওয়ার্ড বিক্রিয়ার যে বেগ ধ্রুবক এবং এখানকার যে বিক্রিয়ার যে সমীকরণ যেটা হবে H2O, এইখানে
এই ঘনমাত্রা পদের ঘাত কত হবে? এখানে সহগ কত, পানির সাথে সহগ কত আছে? বলো তোমরা। এই পানির যে সমীকরণটা লেখা হয়েছে নিচেরটা, এখানে সহগ কত? রাজীব বলো, আনমিউট করে কথা বলো। স্যার পানির সহগ এখানে স্যার 1। হ্যাঁ, তাহলে পাওয়ার হবে 1। তাহলে এই বিক্রিয়াটা কত ক্রমের? এটা হলো 1 ক্রমের বিক্রিয়া। এই বিক্রিয়া আণবিকতা কত? আণবিকতা হলো 1। এটা একটা মৌলিক বিক্রিয়া, মৌলিক বিক্রিয়া আণবিকতা এবং ক্রম একই সমান। এরকম অনেক সময় প্রশ্ন করা হয় তোমাদেরকে, কোন বিক্রিয়া? ক্রম আর আণবিকতা একই। হ্যাঁ, ক্রম আণবিকতা সমান বিক্রিয়া ক্রম। মৌলিক বিক্রিয়ার এই হলো বিষয়। আমি যেটা একটু আগে দেখাইলাম তোমাদেরকে, যে লেখাটা, যে মৌলিক বিক্রিয়ার সহগ বিক্রিয়া হার সমীকরণের ঘাতের সমান হয় এবং বিক্রিয়া সরাসরি ক্রম নির্দেশ করে। হ্যাঁ, তো এই বিক্রিয়ার মৌলিক বিক্রিয়া আণবিকতা ক্রম একই হবে। তো এই বিষয়টাই তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে উপরের বিক্রিয়াটাও একটা মৌলিক বিক্রিয়া। হ্যাঁ, এখানে আণবিকতা কত? এই যে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড আয়ন যেটা বিক্রিয়া করে যে পানি তৈরি করছে, এখানে আণবিকতা কত হবে? এই বিক্রিয়াতে আণবিকতা কত? তানভীর হোসেন বলো। স্যার 1 না? 2 এখানে 1 আছে, এটাতে 1 আছে, এখানে 1 আছে, এটার সামনে 1 আছে, এটার সামনে 1 আছে। তাহলে 1 আর 1 যোগ জি করলে স্যার, কত বুঝছি। হবে? 2 হবে। আণবিকতা 2 স্যার। 2। বিক্রিয়া ক্রম কত? বিক্রিয়া ক্রমও 2। এখানে 1 যোগ 1 2, ঘাতগুলো যোগ হয়। তো এই হলো, তাহলে এই বিক্রিয়াটা আণবিকতা কত? এখানে সামনে 1 আছে, এটার সামনে 1 আছে, আণবিকতা 2। এটা একটা দ্বিআণবিক বুঝলাম বিক্রিয়া। বিষয়টা। হুম। জি স্যার। তার এছাড়া ওই মৌলিক বিক্রিয়া বাদেও তোমাদের আর বিক্রিয়া আছে, সেটা হলো যৌগিক বিক্রিয়া বলি আমরা। সেটা হলো জটিল বিক্রিয়া। যে কোনো জটিল বিক্রিয়া একাধিক মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে সংঘটিত হয় বলে বিবেচনা করা হয়। এইসব মৌলিক বিক্রিয়া বিবৃতি হলো উক্ত জটিল বিক্রিয়াটির মেকানিজম বা ক্রিয়া কৌশল। তাহলে এই যে জটিল বিক্রিয়াতে কমপ্লেক্স রিঅ্যাকশন, জটিল বিক্রিয়াতে যে সকল মৌলিক বিক্রিয়াগুলো থাকে, সেই সকল মৌলিক বিক্রিয়ার বিবৃতি হবে ওই জটিল বিক্রিয়া। হ্যাঁ, সংযুক্ত বিক্রিয়া, যেসব বিক্রিয়া একাধিক মৌলিক বিক্রিয়া বিজড়িত থাকে তাদেরকে সংযুক্ত বিক্রিয়া বলে। একাধিক মৌলিক বিক্রিয়া সমন্বয়ে সংঘটিত বিক্রিয়াকে সংযুক্ত বিক্রিয়া বা মিশ্র বিক্রিয়া বা কম্পোজিট রিঅ্যাকশন বলে। কম্পোজিট বিক্রিয়া সমূহকে কমপ্লেক্স বা স্টেপ ওয়াইজ বিক্রিয়া বলে, তবে কম্পোজিট কথাটি ইউপেক দ্বারা অনুমোদিত। স্টেপ ওয়াইজ বা ওই কমপ্লেক্স এই শব্দটা ইউপেক ব্যবহার করে না। সংমিশ্র বিক্রিয়া আণবিকতা পদটি কোনো অর্থ বহন করে না। যদি আমাদের জটিল বিক্রিয়া হয় বা কম্পোজিট রিঅ্যাকশন হয়, তাহলে আণবিকতা কোনো অর্থ বহন করে। আণবিকতা শব্দটা সম্পূর্ণরূপেই মৌলিক বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এটা মাথায় রাখবে, আণবিকতা শব্দটা সম্পূর্ণরূপেই মৌলিক বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এছাড়া তোমাদের হাতে আরো কিছু বিক্রিয়া পাবে তোমরা। হ্যাঁ, মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া, সংযুক্ত বিক্রিয়া, এগুলি অনেক অনেক কথাবার্তাই তোমরা দেখবে। হ্যাঁ, তাহলে আমরা মৌলিক বিক্রিয়া দেখলাম, জটিল বিক্রিয়া দেখলাম, সংযুক্ত বিক্রিয়া দেখলাম। এছাড়াও তোমাদের জন্য শৃঙ্খল বিক্রিয়া, সমসত্ব বিক্রিয়া, অসমসত্ব বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, প্রভাবন বিক্রিয়া এবং ইনহিবিশন বিক্রিয়া, আরো এই কয়েক ধরনের বিক্রিয়া তোমরা সামনে পাবে। এগুলির নামগুলো লিখে রাখো। এগুলি হলো রাসায়নিক গতিবিদ্যার আলোকে বিক্রিয়া শ্রেণী বিভাগ।
লিখে নাও, রাসায়নিক গতিবিদ্যার আলোকে বিক্রিয়া শ্রেণী বিভাগগুলি লেখো। হুম। আর প্রভাবন বিক্রিয়া আর ইনহিবিশন বিক্রিয়া পরস্পরের বিপরীত বিক্রিয়া। হ্যাঁ, আর বাকি যে তিনটা আমরা শিখলাম, মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া, সংযুক্ত বিক্রিয়া। আর এছাড়া আমাদের হাতে অন্যান্য শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন আছে। চেইন রিয়াকশনে তো তোমরা গতিবিদ্যা পড়তেই হবে তোমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চেইন বিক্রিয়া তোমাদের সিলেবাসে আছে, এবং এখন না, অন্য কোনো ক্লাসে আছে। আর হলো তোমাদের এখানে আমি একটা বিক্রিয়া উদাহরণ দেই, তোমরা একটু বলবে এইটা কোন ধাপের আণবিকতা কত। প্রথম ধাপের আণবিকতা কত বলো, 1 নম্বর ধাপের। আনমিট করে বলো। 1 নম্বর ধাপ যেটাকে হাইলাইট করে রাখছি, এটা আণবিকতা কত? স্যার স্যার 1 এক। 1 হবে। 2 নম্বর ধাপের আণবিকতা কত? স্যার 2। 2 হবে। 3 নম্বর ধাপের আণবিকতা কত? স্যার এটাও 2। এটাও 2। 4 নম্বর ধাপে আণবিকতা কত? স্যার 2। গুড, 2। এই তো আণবিকতা বিষয়টা বুঝে গেছো, যে সমীকরণ, মৌলিক সমীকরণ যদি আমরা পাই, এগুলি সবগুলি মৌলিক সমীকরণ। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে সমীকরণগুলো আমরা লিখছি, এগুলি সবগুলি মৌলিক সমীকরণ। এবং এই মৌলিক সমীকরণে যে কয়টা করে অণু জড়িত আছে, যারা সেগুলি হলো তার আণবিকতা। এই মৌলিক সমীকরণগুলো যদি যোগ করি, তো যোগফল কি হবে? তাহলে এই 2br এর সাথে 2br কেটে গেল, HBr এর সাথে HBr কেটে গেল, তাহলে থাকলো কে? এই বিআর এর সাথে এই বিআর কেটে গেল, এই এই কোথায় আছে? স্যার নিচের বিয়ার 2, উপরে বিয়ার 2। এই বিআর 2 এর সাথে এই বিআর 2 কেটে গেল, তাহলে থাকলো কি? এই বিয়ার 2। H2 প্লাস বিআর 2। শুধু এইচ। এইচ প্লাস হচ্ছে বিয়ার, এইচ বিয়ার। এইচ বিআর মিলল না তো, কোন জায়গায় সমস্যা হয়েছে। স্যার এইচ আছে, প্লাস এইচ আছে স্যার। হ্যাঁ, কিন্তু আরেকটা বিআর কোথায় গেল? যাই হোক, 2HBr হবে। হ্যাঁ, বিক্রিয়া শেষে এটা থাকবে না। তাই এই যে এটা হলো, দিস ইজ কল, এই শেষের যে সমীকরণটা লেখা হলো, এই সমীকরণটার নাম কি, মানে কি কি কোন বিক্রিয়াটা প্রকাশ করতেছে? এই যে যে কয়টা শিখছো তোমরা, এটা কি মৌলিক? এটা তো মৌলিক না। শেষে যে যোগফল যেটা বেরোলো, এটা কিন্তু মৌলিক না, এটা হলো জটিল। হ্যাঁ, জটিল বা সংযুক্ত, জটিল বা সংযুক্ত বিক্রিয়া। তাহলে বিভিন্ন মৌলিক, একটু আগে যেটা বলছিলাম, যে বিভিন্ন মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে জটিল বা সংযুক্ত বিক্রিয়া আমরা প্রকাশ করে থাকি। তা জটিল মৌলিক বিক্রিয়াগুলো সমষ্টি যোগ করে আমরা জটিল বা সংযুক্ত বিক্রিয়াগুলো পাইতেছি। এই হলো বিষয়টা, মৌলিক বিক্রিয়া এবং জটিল সংযুক্ত বিক্রিয়ার বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি বলা হলো।
তো এরকম বিভিন্ন মৌলিক বিক্রিয়া আমরা পাবো বিভিন্ন জায়গায়, এবং সেগুলি সমষ্টি করে যৌগিক বিক্রিয়া তৈরি করব, জটিল বিক্রিয়া তৈরি করব। এবং এই জটিল বিক্রিয়াটা কাইনেটিক্স কি হবে সেটা আমাদের বের করতে হবে। এটা কিছু নিয়ম কানুন আছে, এটা তোমাদের থার্ড ইয়ারের পড়া, আমাদের এখন নাই। এখন আমরা জাস্ট নামগুলো শিখতেছি যে কি কি বিক্রিয়াগুলো আছে। আর আমরা এরপরে কি পাইলাম, হোমোজেনিয়াস রিঅ্যাকশনস পাইলাম। হ্যাঁ, হোমোজেনিয়াস মানে যে সকল বিক্রিয়ার মাধ্যমটা একই রকম, বিক্রিয়ক উৎপাদ এবং মাধ্যম, তাদেরকে বলা হয় হোমোজেনিয়াস বা সমসত্ব বিক্রিয়া। আর আর হলো একটা অসমসত্ব বিক্রিয়া। আমাদের বডিতে বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা অসমসত্ব সমসত্ব সব বিক্রিয়া আমাদের বডিতে কাজ করে, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আর হেটারোজিনিয়াস বিক্রিয়া হয়ে গেল। তাহলে আণবিকতা যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে কথা বললাম, সেই আণবিকতা বিষয়টা সমীকরণ দেখে দেখে আমরা বলতেছি আমাদের এ পর্যন্ত আবিষ্কৃত আণবিকতা বিষয়টা আহ ত্রিআণবিক বিক্রিয়া পর্যন্ত আমাদের আণবিকতা বিষয়টা আছে। তার আণবিকতা হলো কোন বিক্রিয়ার প্রতিটা মৌলিক ক্রিয়ায় অংশগ্রহণকারী অণু, পরমাণু, আয়ন বা মুক্তমূলক সংখ্যাকে বিক্রিয়াটি আণবিকতা বলে। আণবিকতা তা যে কোনো বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে সকল প্রমাণাদির আলোকে উক্ত বিক্রিয়া আণবিকতা সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হইতে হয়। তার সকল প্রমাণাদি না পাইলে আমরা আণবিকতা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। কোন রাসায়নিক বিক্রিয়া হার নির্ধারণী ধীর গতি সম্পন্ন ধাপে, ধীর গতি সম্পন্ন, যেটা ধীর গতি সম্পন্ন ধাপ সেটাই হলো হার নির্ধারণী ধাপ। হ্যাঁ, যে কয়টা বিক্রিয়ক কণা জড়িত থাকে, সরাসরি যুক্ত থাকে, সেই সংখ্যাকে ওই বিক্রিয়া আণবিকতা বলে। তো এই সংজ্ঞাটা লিখে নিও তোমরা, আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে। হ্যাঁ, রাসায়নিক কণা কখনো ভগ্নাংশ হতে পারে না, বিধায় বিক্রিয়া আণবিকতা একটি পূর্ণ সংখ্যা হবে। সাধারণত এই সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হয়ে থাকে আমাদের যতগুলি পর্যন্ত আমরা দেখছি। কোন বিক্রিয়ার মৌলিক ধাপে জড়িত কণার সংখ্যার উপর নির্ভর করে বিক্রিয়া সমূহকে একাণবিক, দ্বিআণবিক, ত্রিআণবিক, চতুরাণবিক বিক্রিয়াতে বিভক্ত করা হয়েছে। একাণবিক বিক্রিয়া হলো বিক্রিয়ার মৌলিক ধাপে একটা কণা জড়িত থাকে, যেমন এই বিক্রিয়াটা একটা একাণবিক বিক্রিয়া, ওজোন থেকে এটা বিক্রিয়া একাণবিক বিক্রিয়া, এরকম একটা মাত্র কণা জড়িত আছে। পানির বীজ ওজন একটা একাণবিক বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া একটা একাণবিক বিক্রিয়া। দ্বিআণবিক বিক্রিয়া হলো দুইটা কণা জড়িত থাকবে, যেমন এখানে দুইটা করে কণা জড়িত আছে, এটা হলো দ্বিআণবিক বিক্রিয়া। পানির হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন সংযোজনের প্রশমন পানি উৎপাদনের যে বিক্রিয়াটা, ওটাও দ্বিআণবিক বিক্রিয়া। ত্রিআণবিক বিক্রিয়া খুবই কম, একটা মাত্র আমরা উদাহরণ পাই, দুইটা নাইট্রিক অ্যাসিডের সাথে একটা অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন, এটা বায়ুমণ্ডলে অহরহ ঘটে থাকে, এটা ত্রিআণবিক বিক্রিয়া। তো এই আণবিকতা সংমিশ্র বিক্রিয়া ক্ষেত্রে আণবিকতা কোনো অর্থ বহন করে না। তাহলে আণবিকতা কাকে বলে, এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তাহলে তার উত্তর হলো যে ধীর গতি হার নির্ধারণী ধীর গতি সম্পন্ন ধাপে হ্যাঁ সরাসরি যুক্ত কণাকে আণবিকতা বলে। তো এটা তোমরা লিখে দিবে পরীক্ষা খাতায়, এইভাবে পরীক্ষায় আসে। এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আর আমি এটা তোমাদের গ্রুপে এখনই দিয়ে দিব। কোনো প্রশ্ন আছে? নাই? গুড, ভালো ছাত্র সব। আণবিকতা একটা নতুন টার্ম, বিক্রিয়া ক্রম একটা নতুন টার্ম, এগুলি বিষয়গুলো মনে রাখবে। আমি কয়েকটা করে সংজ্ঞা দেই, তোমরা যেটা সংজ্ঞা পছন্দ হয় সেটা নিয়ে নিও।
স্যার এটার পিডিএফ দিবেন না? হ্যাঁ দিব। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওকে বাই। আসসালাম।